হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বোঝানোর জন্য আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 15 নং পৃষ্ঠায় যে একটি হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব বলা হয়েছে সেই অঙ্কটি নিয়ে আলোচনা করছি। অঙ্কটিতে বলা হয়েছে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস জানুয়ারির 1, 2017 তারিখে আইন পেশা অফিস চালু করেন। প্রথম মাসের তার কিছু লেনদেন নিম্নরূপ। জানুয়ারির 1 বলা আছে আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। আমি কি বলছি যে এই অঙ্কটি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের 15 নং পৃষ্ঠায় দেয়া আছে। আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো, এটি হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? দেখো, আইন পেশায় বিনিয়োগ করা হলে যদি তুমি যে কোনো ব্যবসায় 50,000 টাকা ইনি বিনিয়োগ করেছেন মূলধন স্বরূপ, আমরা জানি যে ব্যবসা শুরু করতে গেলেই মূলধন লাগে, তাহলে যে 50,000 টাকা নিয়ে ইনি কি করেছেন মূলধন স্বরূপ বিনিয়োগ করেছেন এটি অবশ্যই মূলধন বা মালিকানা সত্ত্ব, এবং এই 50,000 টাকা কি তার একটি সম্পদ। তাহলে হিসাব সমীকরণের যে দুটি খাত বা দুটি সমতা বিধান করবে কিভাবে, এটি একই সাথে প্রতিষ্ঠানের নগদ সম্পদের পরিমাণ বৃদ্ধি করেছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি করেছে। তাহলে মালিকানা সত্ত্ব অবশ্যই কি সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব অবশ্যই বাড়বে। জানুয়ারির 2 তারিখে বলা হয়েছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। তাহলে জানুয়ারি মাসের অফিস ভাড়া প্রদান করা হলো, এটি যাবেটা কি হবে যে জানুয়ারি মাসের অফিস ভাড়া প্রদান করা হলো, পরিশোধ করা হলো 3,000 টাকা। অফিস ভাড়া প্রদান করলে এর যাবেদা হয় হচ্ছে অফিস ভাড়া হিসাব ডেবিট, এবং এই ভাড়া কিসে দেওয়া হয়েছে সেটা স্পষ্ট করে বলা নেই। যদি কোনো খরচের কথা স্পষ্ট করে বলা না থাকে তাহলে আমরা কি ধরে নেই যে এই ভাড়াটি অবশ্যই নগদে পরিশোধ করা হয়েছে। তাহলে ভাড়া পরিশোধের ফলে ভাড়া বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে নগদ টাকার পরিমাণ কমে গিয়েছে। তাহলে ভাড়া ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় হিসাব ডেবিট হয় এবং সম্পদ কমে গেলে সম্পদ হিসাব ক্রেডিট হয়। তাহলে ভাড়া হিসাব হচ্ছে ডেবিট এবং নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে এটি কি হচ্ছে, একই সাথে ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং ব্যয় বৃদ্ধির ফলে মালিকানা সত্ত্ব কি হবে, কমে যাবে। এরপর তাহলে একটি কি হচ্ছে, একটি তার মালিকানা সত্ত্ব কমিয়েছে এবং অপরদিকে কি হয়েছে, মালিকানা সত্ত্ব কমলে মালিকানা সত্ত্ব এখানে ভাড়া বাবদ তার কি হয়েছে, মালিকানা সত্ত্ব কমে গেছে এবং একই সাথে প্রতিষ্ঠানের সম্পদ কমে গেছে। জানুয়ারি 7 ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। দেখো বলছে যে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। যন্ত্রপাতি কি অবশ্যই একটি প্রতিষ্ঠানের সম্পদ, এখানে কি হলো সম্পদ বৃদ্ধি পেল, যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে সম্পদ হিসাব ডেবিট হয়, এবং এই যন্ত্রপাতি কিসে ক্রয় করা হয়েছে, ধারে ক্রয় করা হয়েছে। ধারে ক্রয় করার ফলে কি হবে, বহির্দায় এল অর্থাৎ লায়াবিলিটিস বৃদ্ধি পাবে। তাহলে কি হয়েছে, দায় বৃদ্ধি পেলে কি হয়, দায় বৃদ্ধি পাওয়ার ফলে এখানে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে আমরা জানি যে দায় বৃদ্ধি পেলে অবশ্যই ক্রেডিট, এবং সম্পদ বৃদ্ধি পেলে এখানে সম্পদ ক্রয় করলে কি হবে, সম্পদ ক্রয় করলে সম্পদ তো বৃদ্ধি পাবেই, সুতরাং সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট, এবং একই সাথে দায় বৃদ্ধি পাওয়ায় দায় ক্রেডিট, অর্থাৎ সম্পদ এখানে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে হিসাব সমীকরণে এটি কি প্রভাব পড়বে, হিসাব সমীকরণে এটি দায় বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাওয়ার ফলে অবশ্যই মালিকানা সত্ত্ব কমে যাবে। এরপর জানুয়ারির 10 তারিখ দেখো বলছে যে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। এখন এই যে মক্কেলদের যে আইনি সেবা দেওয়া হলো, যেহেতু এটি একটি অ্যাসোসিয়েটস কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে জানুয়ারির 10 তারিখে কি বলা হয়েছে যে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। এখন নগদে আইনি সেবা দেওয়ার ফলে কি হবে, নগদ টাকা প্রতিষ্ঠানের ওই ব্যবসায়ের বাড়বে, তাহলে নগদ বাড়লে সম্পদ বৃদ্ধি, নগদকে কি বলা হয়, সম্পদ, তরল সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে এখানে কি বাবদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, নগদ, তাহলে নগদান হিসাব অবশ্যই ডেবিট। এবং এখানে সেবা দেওয়াটা কি, সেবাটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের আয়ের একটা মুখ্য উৎস, এটি তো আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান নয় যে বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পাবে, এখানে সেবা বাবদ আয় বৃদ্ধি পাবে।
তাহলে সেবা বাবদ আয় বৃদ্ধি পাওয়ায় সেবা আয় আমাদের ক্রেডিট হচ্ছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এবং সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট হয়। তাহলে আমরা জাবেদা কি লিখবো? জাবেদা যখন করব এটির তখন লিখবো কি, নগদান হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে এটি হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? হিসাব সমীকরণে এটি আয় বৃদ্ধি পাবে। এ আয় বৃদ্ধি পেলে কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এবং একই সাথে কি হবে? সম্পদের পরিমাণ, প্রতিষ্ঠানের নগদ সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে হিসাব সমীকরণে প্রভাব হবে এটি, সম্পদ এ বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পাবে। এরপরে দেখো বলা হয়েছে জানুয়ারি 15, অফিস কর্মচারীর বেতন পরিশোধ 2000 টাকা। অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলে বেতনটা কি? বেতন হচ্ছে ওই প্রতিষ্ঠানের একটি পরিচালন ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে যে খরচগুলো নিয়মিত হয়ে থাকে সেগুলোকেই বলা হয় পরিচালন ব্যয়। প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে যে ব্যয়গুলো নিয়মিত পরিশোধ করতে হয় সেগুলোকেই বলা হয় পরিচালন ব্যয়। তাহলে বেতন অবশ্যই একটি পরিচালন ব্যয়। তাহলে বেতন পরিশোধ করার ফলে ওই প্রতিষ্ঠানের বেতন বাবদ ব্যয় বৃদ্ধি পেল। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে বেতন হিসাব অবশ্যই ডেবিট। এবং এই বেতনটা আমরা কিসে পরিশোধ করেছি? এই বেতন আমরা নগদে পরিশোধ করতেছি। তাহলে নগদে পরিশোধ করার কারণে প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, কমে যাবে। সম্পদ কমে যাবে। কি সম্পদ কমে যাবে? নগদ সম্পদ কমে যাবে। তাহলে নগদ সম্পদ কমে গেলে কি হয়? সম্পদ কমে গেলে অবশ্যই ক্রেডিট হয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে ব্যয়ের নাম কি? বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এটি হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? হিসাব সমীকরণে এটি প্রভাব পড়বে, যেহেতু ব্যয় হয়েছে এবং ব্যয়ের ফলে কি হয়েছে? মালিকানা সত্ত্ব অবশ্যই কমবে। যে কোনো ব্যয় হলে অবশ্যই মালিকানা সত্ত্ব কমবে। সে ব্যয়টি নগদেও হতে পারে, ধারে বা বাকিতেও হতে পারে। অর্থাৎ ব্যয় হলেই মালিকানা সত্ত্ব কমবে। তাহলে মালিকানা সত্ত্ব কমবে, অপরপক্ষে কি হবে? এটি প্রতিষ্ঠানের নগদ সম্পদের পরিমাণ কমবে। অর্থাৎ সম্পদ কমবে এবং এ কমবে এবং ই সমান ইকুইটি, মালিকানা সত্ত্ব কমবে। এরপর জানুয়ারি 20, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। দেখো, ব্যাংক থেকে যদি, এটি কি? প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষ, এল, লায়াবিলিটিস। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে কি হবে? যদি তুমি ব্যাংক থেকে ঋণ নাও, সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক বা তুমি নিজে হও, তাহলে তোমার অবশ্যই নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে অবশ্যই তোমার নগদ টাকা বৃদ্ধি পাবে, এবং নগদ টাকা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তোমার তৃতীয় পক্ষ অর্থাৎ পাওনাদারের পরিমাণও বৃদ্ধি পাবে। তাহলে এখানে যদি ঋণ নেই, ঋণ নেওয়ার ফলে কিসের সৃষ্টি হবে? দায় সৃষ্টি হবে। দায় বৃদ্ধি পেলে সবসময় ক্রেডিট হয়, এবং এই দায়ের ফলে তোমার কাছে কি এসেছে? নগদ টাকা এসেছে। নগদ টাকা কি? নগদ টাকা তোমার অবশ্যই সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং তোমার দায়ও বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে সম্পদ এবং দায় দুটোই যদি বৃদ্ধি পায়, অবশ্যই সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয়। তাহলে সম্পদ বৃদ্ধি পাওয়ায় সম্পদ হিসাব অর্থাৎ নগদান হিসাব ডেবিট, কারণ ঋণ বাবদ তোমার কাছে নগদ টাকা এসেছে, তো সুতরাং নগদান হিসাব অবশ্যই ডেবিট, এবং দায় বৃদ্ধি পেলে প্রদেয় হিসাব ক্রেডিট হয়। তাহলে প্রদেয় হিসাব বা ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হবে। হিসাব সমীকরণের প্রভাব কি হচ্ছে? হিসাব সমীকরণের প্রভাব হচ্ছে এখন এল বৃদ্ধি পাচ্ছে, দায়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, একই সাথে এটি সম্পদ এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি 24, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা। তাহলে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। আচ্ছা, এই প্রতিষ্ঠানের আয়ের মুখ্য উৎসই হচ্ছে আয়, সেবা বাবদ আয়। তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে এখানে যেহেতু সেবা দেওয়া হয়েছে এবং সেবা দেওয়ার ফলে কি হয়েছে? ওই প্রতিষ্ঠানের আয় অর্জিত হয়েছে, এবং আয় অর্জিত হলে কি হয়? আয় অর্জিত হলে ক্রেডিট হয়। এবং এই সেবা কিসে দিয়েছি? আমরা ধারে দিয়েছি। ধারে দেওয়ার ফলে তার মানে এখানে আমাদের নগদ টাকা আসতেছে না। আয় হয়েছে ঠিকই, কিন্তু আমাদের নগদ টাকা আসতেছে না। নগদ টাকা না আসলে কি হয়? যদি আয় অর্জিত হয় নগদে না আসে, তাহলে কি হয়? আরেকটি হিসাব খাত বাড়ে আমার, সেটা হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। তাহলে দেনাদার হিসাব অবশ্যই কি? সম্পদ। তাহলে যদি নগদে আসতো তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পেত। যদি আয়ের টাকা বাকি থাকে তাহলে আমাদের
প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব সম্পদ হিসেবে বৃদ্ধি পায়। তাহলে মক্কেলদের যেহেতু সেবা দেওয়া হলো, এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, প্রাপ্য হিসাব ডেবিট, এবং এখানে আয় বৃদ্ধি পেলে, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। আমরা যদি দায় এবং আয় যদি বৃদ্ধি পায়, অবশ্যই ক্রেডিট হয়। তাহলে আয় বৃদ্ধি পাওয়া আয় হিসাব ক্রেডিট, কি আয়? সেবা আয় হিসাব ক্রেডিট এবং প্রাপ্য হিসাব ডেবিট। হিসাব সমীকরণে এটির কি প্রভাব পড়বে? হিসাব সমীকরণে এটির প্রভাব পড়বে সম্পদ বৃদ্ধি পাবে, এই সম্পদের নাম হচ্ছে প্রাপ্য হিসাব, এবং একই সাথে আয় হওয়ার কারণে অবশ্যই আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রাপ্য হিসাব হিসেবে সম্পদ এ বৃদ্ধি পাবে, এবং আয় হওয়ার কারণে এটি ইকুইটি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এরপরে বলা হয়েছে জানুয়ারি 29, বাকিতেকৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। আমরা জানি যে জানুয়ারি 7 তারিখে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল 15,000 টাকা। এটি 29 তারিখে এসে বাকিতেকৃত ওই যন্ত্রপাতির মূল্য 10,000 টাকা পরিশোধ করা হলো, অর্থাৎ 15,000 টাকার যন্ত্রপাতি আমরা বাকিতে ক্রয় করেছিলাম 7 তারিখে, এবং 29 তারিখে এসে আমরা এর 10,000 টাকা পরিশোধ করতেছি। তাহলে বাকিতেকৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হলো। যদি আমরা মূল্য পরিশোধ করি কি হবে? সহজভাবে যদি বোঝার চেষ্টা করি, যদি আমরা বুঝি, সেটি হচ্ছে কৃত যন্ত্রপাতির মূল্য যদি আমরা নগদে পরিশোধ করি, অবশ্যই আমাদের নগদ টাকা কমে যাবে এবং ওই পাওনাদারের পরিমাণও কমে যাবে। তাহলে কি হবে? খুব সহজভাবে যদি বোঝাই, তাহলে নগদ টাকা কমবে এবং পাওনাদারের পরিমাণও কমবে, কারণ আমাদের পাওনাদার ছিল 15,000 টাকা, সেখান থেকে 10,000 টাকা পরিশোধ করলাম। তাহলে কি হচ্ছে? নগদ টাকা হিসাবে সম্পদ কমে যাবে। তাহলে এটির জাবেদা কী হবে? এটির জাবেদা হচ্ছে আমাদের যেদিন পাওনাদার, অর্থাৎ 7 তারিখে আমাদের প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছিল 15,000 টাকা, আজকে সেখান থেকে 10,000 টাকা কমে যাবে। যেই দিন বৃদ্ধি পেয়েছিল প্রদেয় হিসাব, আমরা সেই দিন প্রদেয় হিসাব ক্রেডিট করেছিলাম 15,000 টাকা, আজকে আমরা পরিশোধ করতেছি। আজকে আমরা পরিশোধ করলে প্রদেয় হিসাব উল্টে যাবে, অর্থাৎ প্রদেয় হিসাব হ্রাস পাবে। হ্রাস পেলে প্রদেয় হিসাব, অর্থাৎ দায় যদি হ্রাস পায় বা কমে যায়, তাহলে ডেবিট হবে। তাহলে প্রদেয় হিসাব হবে ডেবিট, এবং কি হচ্ছে? এই যন্ত্রপাতির মূল্য আমরা কিসে পরিশোধ করতেছি? নগদে। তাহলে নগদে পরিশোধ করার কারণে আমাদের নগদ টাকা বা সম্পদ কমে যাবে। তাহলে সম্পদ নগদান হিসাব কমে যাবে, তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট। হিসাব সমীকরণে এর প্রভাব কি হবে? হিসাব সমীকরণে এর প্রভাব হবে সম্পদ এ নগদ টাকা 10,000 কমে যাবে, এবং লায়াবিলিটিস এল প্রদেয় হিসাব 10,000 টাকা কমে যাবে। তাহলে এটি ছিল আমাদের হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব, যেটি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 15 নং পৃষ্ঠায় বলা হয়েছে। এর পরবর্তীতে আমি এরকম আরেকটি সমাধান নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখে অবশ্যই তোমাদের মূল্যবান কোনো মন্তব্য থাকলে কমেন্টস আকারে জানাবে। ধন্যবাদ।